নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের যে সত্যিটা বলবো, যেটা শুনতে কঠিন, কিন্তু না শুনলে আপনি এই দেশের আসল চেহারাটাই কোনোদিন বুঝতে পারবেন না। আপনি কি জানেন এই মুহূর্তে ভারতের সংসদ কি? সংসদ এখন একটা কফি শপ, যেখানে ক্ষমতার মালিকরা আরামে বসে কফি খান, নিজেদের সুবিধা মতো আইন বানান, বিল পাস করান, আর এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের পকেটে ভরে রাখেন। আর আপনি আপনি বাইরে দাঁড়িয়ে মনে করছেন গণতন্ত্র চলছে, এই দেশে সুপ্রিম কোর্ট আছে কিন্তু ন্যায় নেই, ইলেকশন কমিশন আছে কিন্তু নিরপেক্ষতা নেই, সিবিআই আছে, ইডি আছে, সিএজি আছে কিন্তু স্বাধীনতা নেই, মিডিয়া আছে কিন্তু সত্য নেই। আর এই পুরো সিস্টেমের মাঝখানে দাঁড়িয়ে প্রথমবারের মতো ভারতের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী ইতিমধ্যে একটা বোমা ফাটিয়েছেন। তিনি বলেছেন এখন আর নির্বাচন জিতে কিচ্ছু হবে না, পুরো পদ্ধতিটাকেই বদলাতে হবে। আর এই একটা কথাতেই প্রিয়মতে যেন কম্পন শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাহুল গান্ধী কি সত্যিই বদলাতে পারবেন, নাকি এটা আরেকটা রাজনৈতিক নাটক? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে একটু পেছনে যেতে হবে, অনেকটা পেছনে। বন্ধুরা, 1947 সালের 15ই আগস্ট পুরো দিল্লি যেন আলোয় সেজে উঠেছিল। লালকেল্লায় পতাকা উঠছে, পার্লামেন্টে উৎসব চলছে, নেহেরু ভাষণ দিচ্ছেন, আর সেই রাতে পুরো ভারত স্বাধীনতার আনন্দে মাতোয়ারা। কিন্তু বন্ধুরা, কলকাতার একটি অন্ধকার ঘরে একজন বৃদ্ধ মানুষ চুপচাপ বসে আছেন। আলো নেই, উৎসব নেই, শুধুই নীরবতা। তিনি হলেন মহাত্মা গান্ধী। রাজা গোপালচারী এসে বললেন, বাপু আজাদির দিন, আলো জ্বেলে দেব কি? গান্ধীজি বললেন, না, অন্ধকারই থাকুক। বিবিসি, হিন্দুস্তান টাইমসের সাংবাদিকরাও এলেন। সাংবাদিকরা বললেন, বাপু প্রতিক্রিয়া দিন। গান্ধীজি বললেন, কিছুই না। মানুষটা কেন এটা করলেন? যিনি 30 বছর ধরে এই স্বাধীনতার জন্য লড়েছেন, তিনি কেন সেই আনন্দের দিনে অন্ধকার ঘরে বসে রইলেন? কারণ তিনি দেখতে পেয়েছিলেন যে এই পার্লামেন্ট, এই সংসদ, এটা আসলে সেই ভারতের প্রতিনিধিত্ব করছে না যে ভারত তিনি চিনতেন। এই ভারতের গ্রামে গ্রামে যে কোটি কোটি মানুষ বাস করে, তাদের জীবন থেকে এই পার্লামেন্ট অনেক কোষা দূরে। আর আজ 2026 সালে এসে যখন রাহুল গান্ধী বলছে যে পার্লামেন্ট এখন কফি শপ হয়ে গেছে, তখন মনে হচ্ছে মহাত্মা গান্ধী হয়তো সেই অন্ধকার ঘরে বসেই এটাই দেখতে পেয়েছিলেন। কিন্তু 1947 সাল আর 2026 সালের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো, তখন অন্তত একটা আশা ছিল, আর এখন সেই আশার জায়গায় একটা সুপরিকল্পিত, সুসংগঠিত ক্ষমতার মেশিন বসে আছে। 2014 থেকে 2026, 12টা বছর। এই 12 বছরে বিরোধী দল কি করলো, প্রশ্নটা অবশ্যই এসে যায়। সত্যি কথা বলতে গেলে বিরোধীরা একটা বিশাল ভুলের মধ্যে ছিল। তারা ধরে নিয়েছিল যে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো নিজে থেকেই কাজ করবে, সুপ্রিম কোর্ট থাকবে, ইলেকশন কমিশন থাকবে, সিবিআই থাকবে, এই প্রতিষ্ঠানগুলো নিজের কাজ করে যাবে, গণতন্ত্র বেঁচে থাকবে। কিন্তু বিরোধীরা একটা জিনিস বুঝতে পারেনি, যখন ক্ষমতা এতটাই কেন্দ্রীভূত হয়ে যায়, যখন প্রতিটি প্রতিষ্ঠানের মাথায় এমন মানুষকে বসানো হয় যারা শুধু একটাই কথা জানে, সরকারের কথা মানো, তখন বন্ধুরা সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আর প্রতিষ্ঠান থাকে না, সেগুলো হয়ে যায় ক্ষমতার হাতিয়ার। আর এই 12 বছরে ঠিক সেটাই হয়েছে। একটা একটা করে তাহলে দেখানো যাক আপনাদেরকে। সবার প্রথমে আসি রাফেল কেলেঙ্কারি, রাফায়েল কেনার চুক্তি। এই দেশের সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ সাম্প্রতিক ইতিহাসে আর নেই। অনিল আম্বানির কোম্পানি, যার কোনো বিমান তৈরির অভিজ্ঞতাই নেই, সে হয়ে গেল অফসেট পার্টনার। দাম বাড়ানো হলো কয়েকশো কোটি টাকা। মিডিয়ায় খবর এলো, বিরোধীরা সুপ্রিম কোর্টে গেল। এবার সুপ্রিম কোর্ট কি বলল? সুপ্রিম কোর্ট বলল, দাম নিয়ে আমরা কিছু বলবো না, এটা জাতীয় নিরাপত্তার বিষয়। ব্যাস, সবকিছু শেষ। বন্ধুরা একটু ভাবুন, সুপ্রিম কোর্ট বলছে দাম নিয়ে কিছু বলা যাবে না কারণ এটা জাতীয় নিরাপত্তার বিষয়, কিন্তু ওই একই জাতীয় নিরাপত্তার কারণে কোটি কোটি টাকার দুর্নীতির কোনো তদন্ত হবে না। এই রায় দেখে বিরোধীরা ভাবলো, ঠিক আছে, সুপ্রিম কোর্ট বলেছে, মেনে নিতে হবে। এখানেই বিরোধীরা প্রথম ভুল করলো। এরপরে আসি ইলেকটোরাল বন্ড কাণ্ডে। এই দেশে একটা ব্যবস্থা চালু হলো, যেখানে যে কোনো কোম্পানি, যে কোনো ব্যক্তি, এমনকি বিদেশি কোম্পানিগুলিও নাম লুকিয়ে রাজনৈতিক দলকে টাকা দিতে পারেন। কে দিচ্ছে, কত টাকা দিচ্ছে, কেউ জানবে না। সুপ্রিম কোর্ট বলল, হ্যাঁ গড়বড় হয়েছে, এটা বন্ধ করো, কিন্তু সেই সাথে বলল যে টাকা চলে গেছে সেটাই হাত দেওয়া যাবে না। মানে বুঝলেন বন্ধুরা, চোর চুরি করেছে, এটা সুপ্রিম কোর্ট মেনে নিল, কিন্তু চোরের কাছ থেকে জিনিস ফেরত আনার দায়িত্ব সুপ্রিম কোর্টের নয়। হাজার হাজার কোটি টাকা কর্পোরেটদের কাছ থেকে নেওয়া হলো, বিনিময়ে তারা কি পেল? সরকারি ঠিকা, নীতির পরিবর্তন, প্রতিযোগিতামূলক বাজার থেকে একেবারে মুক্তি। এটা কি দুর্নীতি নয়? এটা গণতন্ত্রের হত্যা নয়? আর সুপ্রিম কোর্ট বলল গড়বড় হয়েছে, কিন্তু আমরা কিছু করতে পারবো না। তাহলে এই প্রতিষ্ঠানের মানে কি? অবশ্যই এই প্রশ্নটা এসে যায়। এরপরে আসি বন্ধুরা পেগাসাস কাণ্ডে। পেগাসাস হলো ইসরায়েলি সফটওয়্যার।
এই সফটওয়্যার দিয়ে দেশের বিরোধী নেতাদের ফোন হ্যাক করা হলো, সাংবাদিকদের ফোন হ্যাক হলো, সামাজিক কর্মীদের ফোন হ্যাক করা হলো। এমনকি বন্ধুরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের ফোনও নজরদারির আওতায় এলো। বিরোধীরা সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বলল সরকার বলছে এটা জাতীয় নিরাপত্তার বিষয়, আমরা আর কিছু বলতে পারবো না। মানে বন্ধুরা, যে সরকার আপনার ফোন হ্যাক করছে তাকে জিজ্ঞেস করা হলো তুমি ফোন কেন হ্যাক করছো, আর সে বলল নিরাপত্তার কারণে, আর আদালত বলল ঠিক আছে। এই হলো ভারতের বিচার ব্যবস্থার একটা অন্ধকার দিক। কিন্তু এখানেও বিরোধীরা চুপ করে গেল, কারণ তারা এখনো ভেবেছিল প্রতিষ্ঠানগুলো ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের মহারাষ্ট্রের কথা মনে আছে? শিবসেনা ভেঙে গেল, রাজ্যপাল এমন একটা সরকার গঠন করালেন যেটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক। সুপ্রিম কোর্ট নিজেই বলল রাজ্যপাল ভুল করেছেন, এটা অসাংবিধানিক। কিন্তু তারপর কি হলো? তারপর বলল যে সরকার তৈরি হয়ে গেছে সেটা চলতে থাকবে। মানেটা বুঝলেন? আদালত বলছে অপরাধ হয়েছে, কিন্তু অপরাধের ফলে যা পাওয়া গেছে সেটা ফেরত দিতে হবে না। এরপর মীনাক্ষী নটরাজনের কেস এলো, রিটার্নিং অফিসার গড়বড় করলেন, ইলেকশন কমিশন দরজা বন্ধ করে দিল, সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পুরো অস্বীকার করলো। এখন আপনারা কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে, ইলেকশন কমিশনে, নাকি মিডিয়াতে যারা সরকারের বিজ্ঞাপনে বাঁচে, সত্য বলার সাহস নেই? এবার আসি সেই তিনটে সংস্থার কথায় যেগুলো এই দেশের স্বাধীনতার প্রহরী হওয়ার কথা ছিল, কিন্তু আজ সেগুলো যেন ক্ষমতার অস্ত্র হয়েছে। ইডি, বিরোধী নেতারা ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট বলল আমরা বকতে পারি ইডিকে, কিন্তু রুখতে পারবো না। ইডির চেয়ারম্যানকে এক্সটেনশনের পর এক্সটেনশন দেওয়া হতে লাগলো। সুপ্রিম কোর্ট শেষমেশ অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো অন্য কাউকে দেওয়া যায় না, সরকার নড়লো, কিন্তু আবার সেই একই নিয়মে সেই একই ধরনের মানুষ নিয়োগ হলো। ফলাফল, বিরোধী নেতারা ইডির ভয়ে থাকেন, কথা বলতে পারেন না, রাজনীতি করতে পারেন না। এরপরে আসি সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্ত সংস্থার ব্যাপারে। এই সিবিআই কে একসময় খাঁচার তোতা বলা হয়েছিল, সেই কথাটা পুরনো হয়ে গেছে। এখন আর এটাকে তোতা বলার দরকার নেই, কারণ এটা এখন সরাসরি ক্ষমতার হাত। মনে আছে সেই রাতের কথা যখন সিবিআই দপ্তরে রাত 12টায় হানা মারা হলো? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নিজে সেখানে উপস্থিত ছিলেন। সিবিআই ডিরেক্টর আর স্পেশাল ডিরেক্টরের মধ্যে দ্বন্দ্ব, এটা কি ছিল বন্ধুরা? এই দেশের মানুষ আজ পর্যন্ত সঠিক উত্তর পায়নি। এরপরে আসি সিএজির কথায়। এই দেশে সিএজির কাজ হলো সরকারের হিসাব পরীক্ষা করা আর পার্লামেন্টে রিপোর্ট দেওয়া, কিন্তু গত 12 বছরে কেন্দ্রীয় সরকারের বিভাগগুলো নিয়ে এমন কোনো রিপোর্ট আসেনি যা পার্লামেন্টে পেশ হয়েছে। কারণটা কি? কারণ সিএজির নিয়োগও হয় পিওমোর মাধ্যমে। আপনি যদি সেই মানুষকে চাকরি দেন, তবে সেই মানুষ কি আপনার বিরুদ্ধে রিপোর্ট দেবে? এই সহজ প্রশ্নের উত্তর সবাই জানে বন্ধুরা, কিন্তু জোরে কেউ বলেনি। এরপরে আসা যাক 2024 সালের নির্বাচনে। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, মানুষের মনের মধ্যে একটা আশা ছিল, বিরোধীরা একজোট হয়েছিল, মনে হয়েছিল এবার হয়তো পরিবর্তন আসবে। কিন্তু কি হলো বন্ধুরা? বিজেপি 240টা সিট পেল, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গড়ল, আর ইন্ডিয়া জোট তাসের ঘরের মতো ভেঙে পড়লো। নীতিশ কুমার চলে গেলেন, কিন্তু কেন? কংগ্রেস তাকে তাড়ায়নি, তিনি নিজেও যেতে চাননি, কিন্তু চলে গেলেন কিসের ভয়? ইডির, সিবিআই এর, নাকি পিএমওর ফাইলে? এখন রাহুল গান্ধী বলছেন আমরা জানতাম 2024-এ আমাদের হারানো হবে। তেজস্বী যাদব বলছেন আমাদের 30-40% সন্দেহ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 50-60% মনে হয়েছিল, কিন্তু এতটা হবে জানি না। রাহুল গান্ধী বলেছেন 100% জানা ছিল। এই একটা কথাই সব বলে দেয়। রাহুল গান্ধী জানতেন, তাহলে তিনি কেন থামালেন না? কেন আগেই এই কথা বললেন না? কারণ হয়তো সেই সময় বলার সাহস ছিল না, অথবা বললেও কেউ বিশ্বাস করতো না। কিন্তু এখন 2026 সালে এসে পরিস্থিতি এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে না বলে আর উপায় নেই। তাহলে রাহুল গান্ধী কি বলছেন? তিনি বলছেন এই পদ্ধতিতে আর হবে না। ইলেকশন কমিশনে যাবেন, কথা শোনা হবে না, মিডিয়ায় যাবেন, আপনার কথা পৌঁছবে না, নির্বাচনে লড়বেন, ফলাফল আগে থেকেই ঠিক। তাহলে কি করতে হবে? না পার্লামেন্টের বাইরে বেরিয়ে আসতে হবে, খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে। রাহুল গান্ধী ঘোষণা করলেন 4টি বড় জনসভার কথা। 17ই জুন কোটা রাজস্থানে, 10ই জুলাই এলাহাবাদে, 11ই জুলাই পাটনাতে, আর 14ই জুলাই দিল্লিতে। এই 4টে জায়গায় তিনি শুরু করতে চান এমন একটি আন্দোলন যা ভারতের রাজনীতিকে আমূল বদলে দিতে পারে। কিন্তু এই রাজনীতিটা কেমন হবে? রাহুল গান্ধী বলছেন এই রাজনীতিতে কোনো নেতা থাকবেন না, থাকবে শুধু জনগণ। এই রাজনীতিতে আপনি স্লোগান দিয়ে মঞ্চে উঠবেন না, আপনি জনগণের মাঝে নামবেন, তাদের সমস্যা বুঝবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের ক্ষমতার কথা বলবেন। এটা মহাত্মা গান্ধীর রাজনীতি। গান্ধীজির জীবনটা একবার মনে করুন আপনারা। সবরমতী আশ্রমে যে কেউ আসতে পারতেন, গাড়ির বহর ছিল না, নিরাপত্তার বেড়াজাল ছিল না, তিনি নিজেই জনগণের কাছে যেতেন। আর আজকের নেতারা, তারা স্টেজে দাঁড়িয়ে থাকেন, জেড প্লাস নিরাপত্তায় চলাফেরা করেন, সাধারণ মানুষ তাদের কাছে সেইভাবে পৌঁছতেই পারে না। রাহুল গান্ধী বলেছেন এই দূরত্বটা ভাঙতেই হবে।
এখন প্রশ্ন হলো বন্ধুরা, রাহুল গান্ধীর এই নতুন রাজনীতিতে পিএমওর এত ভয়টা কেন? কারণটা অতীব সহজ। এই সরকার জানে সুপ্রিম কোর্টকে কিভাবে ম্যানেজ করতে হয়, জানে ইলেকশন কমিশনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, জানে মিডিয়াকে কিভাবে চুপ করাতে হয়। এই সরকার জানে কিভাবে ইডি সিবিআই কে কাজে লাগিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে হয়। কিন্তু বন্ধুরা, এই সরকার জানেন না যদি কোটি কোটি মানুষ রাস্তায় নামে তাহলে কি হয়। যদি সত্যি খোলা আকাশের নিচে এই দেশের জনগণ জেগে উঠে, যদি তারা বুঝতে পারে যে তাদের ভোট চুরি হচ্ছে, তাদের প্রতিষ্ঠানগুলো বিক্রি হয়ে গেছে, তাদের গণতন্ত্র মরে যাচ্ছে, তাহলে কোনো ইডি, কোনো সিবিআই, কোনো সুপ্রিম কোর্টের রায় সেই ঢেউ ঠেকাতে পারবে না। এটাই পিএমও জানে, এটাই পিএমওর সবচেয়ে বড় ভয়। তাই পিএমও বারবার মেসেজ দিতে থাকে আমাদের রাজনীতি গণতান্ত্রিক নিয়মে চলছে, বিরোধীরা মিথ্যা বলছে, দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু যত বেশি পিএমও এই কথা বলছে তত বেশি মানুষ প্রশ্ন করছে সত্যি কি এগিয়ে যাচ্ছে দেশ? এবার একটা সহজ প্রশ্ন করি আপনাদেরকে, আজকের ভারতে আপনি কাকে বিশ্বাস করেন? ইলেকশন কমিশনকে, যে কমিশন নিজেই সরকার দ্বারা নিযুক্ত, যে কমিশন বিরোধীদের কথা শোনে না, সিবিআই কে, যে সংস্থা শুধুমাত্র বিরোধীদের পেছনে লাগে কিন্তু ক্ষমতাসীনদের ছুঁতে পারে না, ইডি কে, যে সংস্থার চেয়ারম্যান সরকারের ইচ্ছা মতো এক্সটেনশন পায়, মিডিয়াকে, যে মিডিয়া বিজ্ঞাপনের জন্য সরকারের মুখোপেক্ষী, বিশ্ববিদ্যালয়কে, যেখানে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন রাজনৈতিক পরিচয়। এই প্রশ্নগুলোর উত্তর যদি একটার পর একটা না হয় তাহলে বুঝতে হবে এই দেশের একটা ভয়ঙ্কর শূন্যতা তৈরি হয়েছে, যে শূন্যতায় সাধারণ মানুষ একা, যে শূন্যতায় গণতন্ত্র নিঃশ্বাস নিতে পারছে না, যে শূন্যতায় সংবিধান শুধু কাগজে আছে, বাস্তবে নেই। আর এই শূন্যতাটাই রাহুল গান্ধী পূরণ করতে চাইছেন। এখন সবচেয়ে কঠিন প্রশ্নে আসি, রাহুল গান্ধী কি সত্যিই পারবেন? আমি এখানে অন্ধভক্তর কথা বলছি না বন্ধুরা, আমি বাস্তবের কথা বলছি। রাহুল গান্ধী নিজে বলেছেন 12 বছর আমি ভুল করেছিলাম, 12 বছর আমি ভুল পথে ছিলাম। এই স্বীকারোক্তিটা কিন্তু একেবারেই সৎ। কিন্তু প্রশ্ন হলো তিনি কি শুধু কথায় বিশ্বাস করেন নাকি কাজেও বিশ্বাস করেন? কংগ্রেসের ভেতরে এমন অনেক নেতা আছেন যারা ক্ষমতার সুবিধা নিয়েছেন, যাদের বিরুদ্ধে ফাইল আছে পিএমওতে, যারা সেই ফাইলের ভয় চুপ থাকেন। ইন্ডিয়া জোটে অনেক নেতা আছেন যারা নিজেদের রাজ্যের রাজনীতি নিয়ে ব্যস্ত, বিহারে তেজস্বী, বাংলায় মমতা, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে। এরা কি সত্যিই একটি সর্বভারতীয় আন্দোলনে নামতে একেবারে প্রস্তুত, নাকি তারা শুধু তাদের নিজের রাজ্যে টিকে থাকার চেষ্টা করবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো 2029 সাল পর্যন্ত উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, গুজরাট, হিমাচল এই নির্বাচনগুলোতে যদি ফলাফল আগে থেকেই ঠিক থাকে তাহলে এই খোলা আকাশের রাজনীতি কি আদৌ কোনো পরিবর্তন আনতে পারবে? বন্ধুরা, ইতিহাস বলে যখন প্রাতিষ্ঠানিক পথ বন্ধ হয়ে যায় তখন পরিবর্তন আসে জনগণের পথে। 1930 সালে গান্ধীজি আইন ভেঙে লবণ আন্দোলন করলেন, সেটা কি আইনসম্মত ছিল? একেবারেই নয়। কিন্তু সেটা কি ঠিক ছিল? ইতিহাস বলছে একেবারে ঠিক ছিল। 1974 সালে জয়প্রকাশ নারায়ণ রাস্তায় নামলেন, ইন্দিরা গান্ধী সরকার বলল এটা বেআইনি, কিন্তু সেই আন্দোলনই শেষ পর্যন্ত জরুরি অবস্থার সমাপ্তি ঘটালো। আর আজকের পরিস্থিতি কি সেই একই সময়ের চেয়েও গুরুতর? অনেকে বলবেন সোশ্যাল মিডিয়া আছে, ইন্টারনেট আছে, মানুষ যথেষ্ট সচেতন, কিন্তু এই সচেতনা কি ভোটে পরিবর্তন আনছে? যদি না আনে তাহলে শুধু সোশ্যাল মিডিয়ায় আওয়াজ দিয়ে কি হবে? বন্ধুরা, এই ভিডিও শেষে আমি একটাই প্রশ্ন রাখতে চাই, আপনি এই দেশের নাগরিক, আপনার ভোট আছে, আপনার কণ্ঠস্বর আছে, আপনার সংবিধান স্বীকৃত একটা অধিকার আছে, কিন্তু সেই ভোট যদি চুরি হয়, সেই কণ্ঠস্বর যদি চাপা পড়ে যায়, সেই অধিকার যদি কাগজেই থেকে যায়, তাহলে আপনি কি করবেন? চুপ থাকবেন, শুধু সোশ্যাল মিডিয়ায় রাগ দেখাবেন, নাকি সত্যিই কিছু করার চেষ্টা করবেন? রাহুল গান্ধী একটা পথের কথা বলেছেন, সেই পথ কতটা সঠিক, কতটা কার্যকর সেটা বিচার করার অধিকার আমার আপনার সবার আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, মহাত্মা গান্ধী যখন 1947 সালে সেই অন্ধকার ঘরে বসেছিলেন তখন কিন্তু তিনি হতাশ হননি। তিনি জানতেন পথ কঠিন কিন্তু পথ আছে। আজকের ভারতেও পথ আছে, কিন্তু সেই পথ খুঁজে নিতে হবে। আর সেই পথ খোলা আকাশের নিচে জনগণের মাঝে আছে, পার্লামেন্টের কফি শপে নয়। এটাই ছিল আজকের আমার প্রতিবেদন। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।